আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 2-3 মিনিটের মধ্যেই আমাদের ক্লাস শুরু করব। যারা নাই পরিচিত জনদেরকে জানাই দিতে পারো। ইনশাল্লাহ 2-3 মিনিটের মধ্যে আমাদের ক্লাস কার্যক্রম শুরু হবে। অনুরোধ থাকবে পরিচিত জনদেরকে জানাই দেওয়ার জন্য। ওকে, আশা করি সাউন্ড ঠিক আছে। সাউন্ড নিয়ে কমপ্লেন থাকলে জানিও। কেমন স্যার? আমি কথা না বাড়িয়ে শুরু করে দিই। তাহলে আজকে আমাদের আলোচ্য টপিক 25 মিনিট বা 30 মিনিট টার্গেট। আজকের টপিকটা হচ্ছে আমাদের জীবনী শক্তি। জীবনী শক্তি, বায়ো এনার্জেটিক্স, জীবনী শক্তি। তো প্রথমে স্যার আমরা কয়ের জন্য কিছু কথা শুনে নিই। ওয়ালাইকুম আসসালাম। আমরা কয়ের জন্য তথ্যগুলো একটু জেনে নিই। স্যার এই অধ্যায় থেকে আপনারা আমাকে 10 থেকে 12টি প্রশ্ন কয়ের জন্য শিখবেন। 10 থেকে 12টি। কেমন? কয়ের জন্য 10 থেকে 12টি প্রশ্ন শিখবা সবাই। আমরা একটু প্রশ্নগুলো মুখে মুখে বলে ফেলি, যেহেতু সলভ ক্লাস আমাদের। সবার প্রথমে হচ্ছে জীবনী শক্তি কাকে বলে? জীবনী শক্তি কাকে বলে? আচ্ছা, তো আমরা জীবনী শক্তি কাকে বলে এটার সংজ্ঞাটা এভাবে তোমরা বলবা: জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তি। জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে জীবনী শক্তি বলে। ঠিক আছে স্যার? আরেকটা অবশ্য যারা আমার ক্লাস করেছে আমি পড়াইছিলাম যে জীব কর্তৃক তার দেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশল। ঠিক আছে স্যার? যাদের যেটা প্রবলেম তারা ক্লাস শেষে পরবর্তীতে তো ভিডিওটা থাকতেছে, তুমি সংজ্ঞাগুলো আলাদা করে লিখে নিবা যাদের এক্সট্রা প্রবলেম আছে আর কি। আচ্ছা, তাহলে একটা সংজ্ঞা গেল। আমাদের আরো 11-12টা সংজ্ঞা শিখবো আমরা। নাম্বার 2, সেকেন্ড তোমরা যে সংজ্ঞাটা শিখবা সেটা হচ্ছে ফসফোরাইলেশন কাকে বলে? ফসফোরাইলেশন। আচ্ছা, ফসফোরাইলেশন কাকে বলে? দেখো, কোনো একটা যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া। অবশ্যই যারা ক্লাস করছো সবাই জানো যে বায়োলজিতে কোনো শব্দের শেষে সিস বা সন থাকলে সেটা প্রক্রিয়া। তাহলে কোনো একটা যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। আবার খেয়াল করো, একটা যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে ফসফোরাইলেশন। তাহলে যেমন দেখো, এডিপি হচ্ছে একটা যৌগ এবং এর সাথে আমি একটা অজৈব ফসফেটকে যুক্ত করলাম, পিআই, ইনঅর্গানিক ফসফেট, এটাকে যুক্ত করলাম। তাহলে বলো, যুক্ত করে কি তৈরি হলো? এটিপি। তাহলে এটিপি তৈরির প্রক্রিয়াটাও কিন্তু একটা ফসফোরাইলেশন, কোন একটা যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া। আচ্ছা, এবার দেখো তো, এটিপি মাইনাস পিআই কি হয়ে যাবে বলো? এডিপি। তাহলে কোন একটা যৌগ থেকে ফসফেট বা ফসফেট মূলক বা ফসফেট গ্রুপ, এটাকে যদি আমরা ডিলিট করে দিই, অপসারণ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে যে প্রক্রিয়াটা সম্পন্ন হয় তার নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। স্পেলিংটা কিন্তু স্যার ডিই, ডি, ডি ফর ডিলিট, ডি ফর ডিলিট। আর বায়োলজিতে ডিআই, ডাই মানে দুই, কিন্তু ডিই, ডি ফর ডিলিট। তাহলে কোনো একটা যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া ফসফোরাইলেশন, কিন্তু কোনো একটা যৌগ থেকে ফসফেট বাদ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে
ডিফসফোরাইলেশন। এবার দেখো এই প্রক্রিয়াটা হওয়ার সময় যদি সূর্যালোক লাগে, সানলাইট লাগে, সূর্যালোক যদি লাগে, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে কোন একটা যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া হচ্ছে ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার স্যার? তাহলে আমি কি কি বললাম দেখো, ফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো তোমাদের বইয়ের যারা তোমাদের পাঠ্য বই তাদের 66 নম্বর পৃষ্ঠার লাস্ট লাইনটা আমাদের বেশ কয়েকবার আসছে যে এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি বা কত কিলো জুল শক্তি থাকে। তাহলে এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি পার মোল আর কি, এতটুকু শক্তি থাকে, 7.3 কিলো ক্যালোরি পার মোল। আচ্ছা তাহলে কত জুল হবে বলো? 7.3 ইন্টু 4.18। তোমরা সবাই জানো 1 কিলো ক্যালোরি সমান 4.2 বা 4.18 কিলো জুল। তাহলে এত কিলো জুল শক্তি থাকে। কেমন স্যার? আচ্ছা তাহলে যদি বলে এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে, তাহলে এটিপি অণুর 3টি প্রান্তীয় ফসফেট গ্রুপে কতটুকু থাকে? 3টি যখন বলবে, এটাও একবার আসছিল চিটাগাং বোর্ডে, তাহলে কত হবে বলো? 3 ইন্টু 7। তাহলে দেখো 3টা হলে কত? 3 7 21, 21.9। তো এটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসুক, এই প্রশ্নটা একাধিকবার বোর্ডে আসছে এবং তোমরা উত্তর দিতে পারবা বলে আশা রাখছি। আপনারা শুধু সামনে পাঠ্য বই রাখবেন, যারা আছেন শুধু পাঠ্য বই রাখো, আমি তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা এবার এর পরে আমরা 67 নম্বর পৃষ্ঠায় গেলে যা দেখতে পাই সেটা হচ্ছে যে কাকে জৈব মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয়। তাহলে এনার্জি কয়েন কাকে বলা হয় বলো? এটিপি কে। তাহলে এই যে এটিপি, এটার ফুল ফর্ম কি বলো? অ্যাডিনোসাইন, ADENO। স্যার স্পেলিং লাগবে কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু, আমি নিজেও বলি অ্যাডিনোসিন, কিন্তু আসলে অ্যাডিনোসাইন। তাহলে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। আচ্ছা অ্যাডিনোসাইন ট্রাইফসফেটটা যদি তোমরা না বুঝো, একটু মনোযোগ দিও, দেখো সেটা হচ্ছে অ্যাডেনিন। তোমরা পড়েছো যে আমাদের নাইট্রোজেন বেজ 4টি, আমি তুমি গরু ছাগল, ঠিক আছে না? মানে আমি গরু হচ্ছে কি পিউরিন, আর তুমি ছাগল হচ্ছে পাইরিমিডিন। মানে AG অ্যাডেনিন এবং গুয়ারিন হচ্ছে কি স্যার বলেন? পিউরিন। আর TC তার সাথে আরএন এর জন্য ইউ আছে, এরা হচ্ছে পাইরিমিডিন। তাহলে মিলন হয় কিন্তু আমি তুমি আর গরু ছাগল, এই জন্য মজা করে বললাম। তাহলে দেখো A ফর অ্যাডেনিন। অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেন বেজ, অ্যাডেনিন হচ্ছে একটা কি নাইট্রোজেন বেজ। তো অ্যাডেনিনকে যখন তোমরা ইন্টারে উঠলে ভালো করে আঁকা শিখবা, তখন দেখবা অ্যাডেনিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম 2 রিং এর স্ট্রাকচার। তবে হ্যাঁ এখানে একটা বিষয় মাথায় রাখবা, 2 রিং হলেও সেই রিং এর কোণা কিন্তু হবে 9টা। কারণ দেখো অ্যাডেনাইন আসলে কিন্তু অ্যাডেনিন না, অ্যাডেনাইন, ADNINE। এই যে 9টা কোণা হয়। আচ্ছা তো এর সাথে যখন একটা শর্করা যুক্ত হবে, ধরো এর সাথে একটা শর্করা যুক্ত হলো, 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা যুক্ত হলো। তো যুক্ত হয় কোথায় স্যার? এই 1 নাম্বার কার্বন আর এই 9 নাম্বার কার্বন, এখানে একটা বন্ধন তৈরি হয়। যাই হোক সেটা একটু ডিপলি বিষয়। তাহলে যখন অ্যাডেনিনের সাথে একটা শর্করা যুক্ত হয় তখন কিন্তু তার নাম হয় অ্যাডিনোসাইন। ঠিক আছে স্যার? অ্যাডিনোসাইন। আচ্ছা এখন এর সাথে যদি তোমার ধরো এখানে এইটার সাথে দেখা যাচ্ছে একটা ফসফেট যুক্ত হয়, তখন কি হবে স্যার? অ্যাডিনোসাইন মোনোফসফেট। 2টা ফসফেট যুক্ত হলো অ্যাডিনোসাইন ডাইফসফেট। 3টা ফসফেট যুক্ত হলো অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। কেমন? তাহলে অ্যাডেনিনের সাথে শর্করা যুক্ত হলে নাম হয় অ্যাডিনোসাইন, আর তার সাথে ফসফেট কয়টা যুক্ত হবে তার উপর ভিত্তি করে মোনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট, টেট্রাফসফেট, যাই বলো। আচ্ছা এখন তাহলে গুয়ানিনের সাথে যদি যুক্ত হয় তখন কি হবে বলো? গুয়ানোসাইন। গুয়ানিনের সাথে শর্করা যুক্ত হলে গুয়ানোসাইন, আর তার সাথে তো কতগুলো ফসফেট যুক্ত হবে সেটা হচ্ছে GTP, গুয়ানোসাইন ট্রাইফসফেট। আচ্ছা স্যার বুঝছেন কিনা একটু বলিয়েন সবাই, কেমন? যে পার্টগুলো একটু কঠিন মনে হয় বা তোমাদের কাছে কষ্টকর, আমি কিন্তু সেগুলো বলবো,
এবং আমার নিয়ত আছে আমি পুরোটাই তোমাদেরকে কাভার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই জন্য তোমাদেরকে একটু রেসপন্স করিও, জাস্ট আমি বাকিগুলো যাতে সবগুলো বলে ফেলতে পারি। ওকে, তাহলে আমাদের এই প্রশ্নটা হয়ে গেল। এখন যদি প্রশ্ন করা হয় যে এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয়, মনোযোগ দিও সবাই, যে এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয়, আমি টেস্ট পেপার থেকে সলভ করাই তোমাদেরকে। তাহলে এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয়, আগে বেসিকটা বোঝো। তুমি পড়াশোনা করছো, আমি পড়াচ্ছি, তোমার আব্বু তোমাকে ফোন দিয়েছে, আমি ফোন কিনেছি। আসলে আমাদের এই পৃথিবী কেন্দ্রিক জীবনের উদ্দেশ্যটা কি? মানি নয়, টাকাই তো। আমরা পড়াশোনা করছি মানি উইথ রেসপেক্টের জন্য। একটা রিক্সা চালকও কিন্তু ইনকাম করে, কিন্তু আমরা কি বলতো, মানি উইথ রেসপেক্ট। তাহলে আমাদের জন্য বেঁচে থাকার জন্য দরকার মানি। তাহলে একটা কোষের, একটা উদ্ভিদের, হ্যাঁ, তার বেঁচে থাকার জন্য কি, তাকে তো তুমি, আমি যদি অনেক টাকা ইনকাম করি, মনে করো যে আমার সবগুলো 1000 টাকার নোট, মানে বাংলাদেশ চিন্তা করে বললাম, তাহলে আমি 1000 টাকার নোট মুড়াই মুড়াই খাইলে কোনো কাজ হবে বলো? কয়দিন বাঁচবো? তো আমার কোষের কিন্তু ওই টাকা দিয়ে কাজ নেই। আমার কোষের দরকার হচ্ছে তুমি আমার ভেতরে ভালো ভালো জিনিস দাও। তো ভালো জিনিস দিলে কি হবে, তোমার দেহের জন্য যতটুকু দরকার আমি ততটুকু ব্যয় করব। তুমি যদি এক্সট্রা দাও ওগুলোকে আমি জমায় রাখবো। তুমি যদি এক্সট্রা দাও ওগুলোকে আমি কি করব, জমায় রাখবো। তাহলে কোষ দেখো তার কার্যকারিতার জন্য শক্তি তৈরি করে। তো যেগুলো এক্সট্রা শক্তি হয় সেগুলো কিন্তু সে জমায় রাখে, যাতে পরে সে খরচ করতে পারে এবং এই কাজটা করতে পারে। তাহলে কোষের জন্য শক্তির এককটা কি হচ্ছে? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কোষ শক্তিগুলোকে কোন এককে জমা রাখে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এককটাকে, এই মুদ্রাটাতে জমা রাখে। যেমন আমি, মানে আমার আলমারির মধ্যে বাংলা, ইন্ডিয়ান টাকা, পাকিস্তানি টাকা এগুলো ঢুকাই রাখলে কিন্তু হবে না, আমার দোকানদারকে যে বাংলাদেশি টাকা দিতে হবে। ঠিক তেমনই ও অন্য এককে শক্তি হলেও তার ব্যবহারের জন্য এটিপি এককে লাগবে। তাহলে এই এটিপি এককে শক্তিটাকে সে রিজার্ভ করে রাখে। এই জন্য তোমরা 67 নাম্বার পৃষ্ঠার প্রথম প্যারার শেষের দিক থেকে 3 নাম্বার লাইনে দেখবা যে এ যেন এক রিচার্জেবল ব্যাটারি। তাহলে এটিপি কে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়, আশা করি বুঝতে পেরেছো। এখন আমি বলি যে এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয়। তাহলে দেখো, জীবন পরিচালনার জন্য জীবকোষে তথা জীবদেহ প্রতিনিয়ত হাজার রকমের জৈবনিক কার্যাবলী বা জৈবনিক বিক্রিয়া ঘটে থাকে। আমরা যে খাবার খাই তা জারিত হয়ে সেই জারণ থেকে নির্গত ফসফোরাইলেশনের মাধ্যমে, মানে শক্তিটা আর কি, ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি করে এবং শক্তির প্রয়োজন হলে এই এটিপি ভেঙেই আবার আমরা কি করি, একে মানে আমাদের কাজগুলো সম্পন্ন করি। তাহলে এই জন্য এটিপি কে কি বলা হয়? রিচার্জেবল ব্যাটারি। তাহলে এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়াতে শক্তিটাকে সাপ্লাই করে, সরবরাহ করে। এজন্যই এটিপি কে জৈব মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলা হয়। ডিপেন্ড করতেছে পরীক্ষাতে এই প্রশ্নটা কত মার্কের জন্য আসবে। ক্লিয়ার সবাই স্যার? আমি আর এগুলো নিয়ে ডাবল বলতেছি না। তাহলে এটিপি কে কেন রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়, এই প্রশ্নটা কিন্তু স্যার 2023 সালে চট্টগ্রাম বোর্ডে আসছিল। কেমন, এটিপি কে কেন রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়। আশা করি তোমরা পারবা এটা। ওকে, এবার আমরা পরবর্তী পয়েন্টে যাই যে জৈব মুদ্রা কি যদি প্রশ্ন করে, তাহলে এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য এটিপি কে জৈব মুদ্রা বলা হয়। এবার আমাদের কয়টা প্রশ্ন হয়েছে স্যার বলেন? আমরা 3টা, মানে এক প্যাটার্নে 3টা সিকিউ সলভ, মানে ক নাম্বার সলভ করছি বলতে পারো, যদি এখানে খ চলে আসছে। এরপরে আসো যে সালোক সংশ্লেষণ কাকে বলে, এটা আমরা বিক্রিয়া দিয়ে লিখে দিতে পারবো। তাহলে সালোক সংশ্লেষণ কাকে বলে, আমরা বিক্রিয়াটা যদি লিখে ফেলি এখানে দেখো। তাহলে সালোক সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে, আর এখানে ব্যাখ্যা দিলাম না কোনো কিছু, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানির সহায়তায়, ওপরে সানলাইট সূর্যালোকের ফোটন কণা, এবং নিচে হচ্ছে ক্লোরোফিল এবং উৎপন্ন হচ্ছে কি বলো, উৎপন্ন হচ্ছে C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 6 অণু পানি। আচ্ছা, সম্ভবত এক জায়গায় একটু লাইটের আলো পরে আজকে চেঞ্জ করার ইচ্ছা ছিল, তবে হয় নাই। যাই হোক, আশা করি ঝামেলা হবে না ইনশাল্লাহ। তাহলে দেখো, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, কেন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলবা, তার রেফারেন্স তোমাদের 4 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। দেখো, শারীর তত্ত্বের মধ্যে সালোক সংশ্লেষণ, শ্বসন, রেচন এই কথাগুলো বলা আছে। তাহলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়
সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে পরিবেশের কার্বন ডাই অক্সাইড এবং পানির সহায়তায় বা কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসাবে বাই প্রোডাক্ট। তাহলে এই দুইটাকে আমি কি বলছি খেয়াল করো, এটা হচ্ছে উপজাত। উপজাত হিসাবে অক্সিজেন ও পানি তৈরি করে। তাহলে উপজাত হিসাবে অক্সিজেন এবং পানি তৈরি করে, তাকেই বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। আরেকবার বলি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে পরিবেশের কার্বন ডাই অক্সাইড ও পানির সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং বা তৈরি হয় এবং উপজাত হিসাবে অক্সিজেন ও পানি উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষণ বলে। আচ্ছা, তো এখান থেকে দেখো প্রশ্ন কি হতে পারে, ভালো করে বুঝো। আমি সিকিউতেও চলে যাই একই সাথে। এখান থেকে প্রশ্ন হতে পারে, ধরো যে সালোক সংশ্লেষণের প্রধান বিক্রিয়ক কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান বিক্রিয়ক বা প্রধান উপাদান হচ্ছে, প্রধান কাঁচামাল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। মাথায় রাখবা। কেন উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারে? কারণ ক্লোরোফিল। তাহলে যে সকল উদ্ভিদের ক্লোরোফিল থাকে তাদেরকে বলবা হচ্ছে অটোট্রফিক বা স্বভোজী। আর আমাদের প্রাণীদের থাকে না, এই জন্য আমরা হচ্ছি হেটারোট্রফিক বা পরভোজী। তারপরে উদ্দীপকের প্রক্রিয়াটিতে সূর্যালোক এর প্রয়োজনীয়তা কি? তাহলে সূর্যালোকই হচ্ছে সবচেয়ে বড় কি স্যার বলেন? শক্তির উৎস। সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস। মানে সূর্যকে বা সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করে, কিন্তু আমাদের বৈজ্ঞানিক ভাষায় সূর্যই হচ্ছে সমস্ত শক্তির উৎস। তাহলে এই সূর্যালোকের শক্তিটাকেই কিন্তু দেখো, সূর্যালোকের শক্তিটাকে কাজে লাগিয়ে এই খাদ্য শক্তির মধ্যে থাকছে, এবং খাদ্য শক্তিটাকে আমরা যখন গ্রহণ করছি তখন কিন্তু আমরা কাজ করতে পারছি, মানে গতিশক্তি দিচ্ছে। তাহলে সূর্যালোকের শক্তিটাকে ব্যবহার করেই কিন্তু এই কাজটা ঘটতেছে। এখন থেকে 5 মিনিট খুব ভালো করে মনোযোগ দিবা স্যার, এখানে বেশ কিছু কথা আছে। আচ্ছা, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান উৎপাদ কি? প্রধান বিক্রিয়ক বলেছি কিন্তু, তাহলে প্রধান উৎপাদ কি বলতো? গ্লুকোজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান উৎপাদ হচ্ছে গ্লুকোজ। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত কি? অক্সিজেন এবং পানি। কেমন? দুইটাই উপজাত, বাই প্রোডাক্ট। এবারে দেখো, যদি সালোক সংশ্লেষণ নিয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু তোমার উদ্দীপকে কি থাকবে জানো? উদ্দীপকে দৌড়ু চাচ্ছি সময় কম নিতে। যদি সালোক সংশ্লেষণ নিয়ে প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমার উদ্দীপকে থাকবে ক্লোরোপ্লাস্ট। উদ্দীপকে কি থাকবে স্যার বলেন? ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষণ নিয়ে প্রশ্ন করলে উদ্দীপকে থাকবে ক্লোরোপ্লাস্ট, মাথায় রাখবা। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট থাকলে আমার যেগুলো দরকার আমি সেগুলো নিয়ে তোমাদেরকে বলি। আমি এত ঝামেলায় যাচ্ছি না, ক্লোরোপ্লাস্টের চিত্র কিভাবে আঁকতে হয় এটা সবাই জানো। আমি জাস্ট একটা ঘর দিলাম, কেমন স্যার? এই ক্লোরোপ্লাস্ট থাকবে। এবার দেখো, তাহলে ক্লোরোপ্লাস্টের ভেতরে যে তরলগুলো থাকে সেগুলোকে ম্যাট্রিক্স না বলে আমরা কি বলি? স্ট্রোমা বলি। তাহলে অনেক সময় উদ্দীপক ক্লোরোপ্লাস্টকে কেন্দ্র করে দ্বিতীয় আর চতুর্থ মিলিয়েও কিন্তু উদ্দীপক হতে পারে, ভালো করে মাথায় রাখবা। তাহলে দেখো, সালোক সংশ্লেষণের যে পর্যায়টি এ চিহ্নিত অংশে সম্পন্ন হয় উক্ত ধাপটি বর্ণনা করো। সালোক সংশ্লেষণের যে ধাপটি বা যে পর্যায়টি চিত্র এতে সংঘটিত হয়, তো চিত্র এতে কি সংঘটিত হয়? চিত্র এতে সংঘটিত হয় সালোক সংশ্লেষণের আলোক পর্যায়। কেমন স্যার? চিত্র এতে সংঘটিত হয় সালোক সংশ্লেষণের আলোক পর্যায় বা আলোক নির্ভর পর্যায়। আর এই যে স্ট্রোমা যেগুলো আছে বি, এই স্ট্রোমাগুলোতে সংঘটিত হয় সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। কেমন স্যার? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে কি সংঘটিত হয়? এগুলো হচ্ছে গ্রানা, তোমরা জানো। গ্রানাতে সংঘটিত হয় কি? আলোক নির্ভর পর্যায়। আর স্ট্রোমাতে সংঘটিত হয় আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে ভালো করে বুঝো, এই এতে কি কি হবে দেখো। আলোক নির্ভর পর্যায় যখন বর্ণনা করবা তখন ভালো করে মাথায় রাখবে, এখানে 3টা সংজ্ঞা, 3টা টপিক তোমাকে বলতেই হবে। কি কি টপিক? সবার প্রথমে এখানে ঘটে হচ্ছে ফটোলাইসিস। এখানে সবার প্রথমে ঘটে হচ্ছে ফটোলাইসিস। তো বায়োলজির মধ্যে লাইসিস মানে ভাঙনের প্রক্রিয়া, ফটো মানে আলো। তাহলে আলো ভাঙনের প্রক্রিয়া না, আসলে আলোর উপস্থিতিতে পানির ভাঙন। আলোর উপস্থিতিতে পানির ভাঙন।
তাহলে যে প্রক্রিয়ায় বা সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে যে প্রক্রিয়ায় পানি বিশ্লেষিত হয়ে পানি ভেঙে কি উৎপন্ন হয় বলো? ইলেকট্রন প্রোটন এবং কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে দেখো বিষয়টা কি ঘটে, আমরা পাতার চিত্র দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো এটা একটা পাতা, তাহলে এই পাতার মধ্যে এই পানি আছে, ঠিক আছে? তো সূর্যালোকের ফোটন কণাটা যখন এই পাতার সবুজ ত্বক দিয়ে এই পানির উপরে আসে, এই ফোটন কণার সাহায্যে পানিটা ভেঙে যায়। তো পানি যদি ভাঙে তাহলে H2 ভেঙে কি হচ্ছে দেখো, তাহলে বিক্রিয়াটা হবে এরকম, H2O ভেঙে কি হচ্ছে 2H প্লাস 2E মাইনাস প্লাস হাফ O2। বুঝতে পেরেছো? দুইটা প্রোটন পেলাম আমরা, দুইটা ইলেকট্রন এবং হাফ অণু অক্সিজেন। তাহলে যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে এখনো পানি ভেঙে দুটি প্রোটন, দুটি ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন হয় তাকে ফটোলাইসিস বলে। তাহলে বলো প্রথমে কি হয়? পানির অণুটা ভাঙে। পানির অণুটা কি হয় স্যার? ভাঙে। স্যার পানির অণু কেন ভাঙে? প্রশ্ন করতে পারো, স্যার পানির অণু কেন ভাঙে? কারণ কি জানো, একটা বিক্রিয়া ঘটাতে গেলে এই যে এই জিনিসটা লাগবে, আমার ইলেকট্রনটা লাগবে। এবার ইলেকট্রন ভ্রমণ করবে কোথায় স্যার? এই যে গ্রানা যেগুলো দেখতেছো এদের মধ্যেই। তো ভ্রমণ করে সে আসলে কি তৈরি করবে? ভ্রমণ করে তার সর্বশেষ টার্গেট হচ্ছে আমি কিছু আত্তীকরণ শক্তি তৈরি করব। তো এই যে পানির অণু যখন ভাঙছে তখন সেকেন্ড যে বিক্রিয়াটা ঘটবে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে, তার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন ঘটবে সেকেন্ডে। তাহলে দেখো যখন পানিটা ভাঙতেছে তখন পাতার মধ্যে বা কোষের মধ্যে অবস্থিত আগে থেকেই এডিপি পিআই এর সাথে যুক্ত হয়ে সূর্যালোকের উপস্থিতিতে এটিপিতে পরিণত হয়। এই যে এটিপিতে পরিণত হলে এই প্রক্রিয়ার নামই হচ্ছে ফটোফসফোরাইলেশন। তোমাদের বেশ কিছু গাইডে লেখা আছে সূর্যালোকের উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। প্রশ্ন ক্লোরোপ্লাস্ট গ্লুকোজ, হ্যাঁ থ্যাংক ইউ। এখানে কি ভাইয়া যদি বলে বিক্রিয়া সূর্যালোক নিরপেক্ষ পর্যায়ে ভিন্ন ভিন্ন উদ্ভিদে ভিন্নভাবে, হ্যাঁ আমি বলবো স্যার, আলোক নিরপেক্ষ পর্যায়ে তো এখনো যাই নাই, ইনশাল্লাহ আমি বলবো, টেনশন করিও না। আর থ্যাংক ইউ ফারিন, অনেকগুলো উত্তর দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ। তাহলে ফটোফসফোরাইলেশন, ঠিক আছে? তাহলে ফটোফসফোরাইলেশনের বিক্রিয়াটা তুমি পরীক্ষার খাতায় এটা লিখে দিবা, সংজ্ঞাটা লিখবা। আচ্ছা 3 নাম্বার কি হয় দেখো, তাহলে দেখো যে পাতা থেকে এই যে বিক্রিয়াটা যখন হয় তখন উপরের দিকে এই পানি থেকে দেখো কোষের মধ্যে 2H+ থাকতেছে, 2H+ থাকতেছে, যে অক্সিজেনটা এটা পাতার নিচের ত্বক দিয়ে বের হয়ে যাচ্ছে, হাফন অক্সিজেন পাতার নিচের ত্বক দিয়ে বের হয়ে যাচ্ছে, এবং ইলেকট্রন কি করতেছে স্যার? এই শক্তি তৈরির কাজটা করতেছে। এবার যে প্রোটনটা একা একা হয়ে গেল, আয়ন তো কখনো একা থাকতে চায় না, সে এবার কারোর সাথে যুক্ত হবে। তো সে কার সাথে যুক্ত হবে? পাতার মধ্যে আগে থেকেই বিজারিত, এটা মুখস্থ বিদ্যা হিসাবে ধরে নাও এখন, NADPH থাকে। তো এই 2H+ NADPH এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে NADPH+H+। বুঝতে পারছো? NADPH+H+। তার আলোক নির্ভর পর্যায়ে কি কি উৎপন্ন হলো দেখো, একটা NADPH+H+ এবং আরেকটা হচ্ছে ATP, মানে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, এবং তার সাথে ATP। এই যে দুইটা শক্তি তৈরি হলো, এই দুইটা শক্তিকে বলা হয় আত্তীকরণ শক্তি। তাহলে সালোক সংশ্লেষণের কোন পর্যায়ে আত্তীকরণ শক্তি তৈরি হয়? আলোক নির্ভর পর্যায়ে আত্তীকরণ শক্তি তৈরি হয়। তাহলে আবার মনোযোগ দিও, যে শক্তি কোন বিক্রিয়ার একটি অংশ উৎপন্ন হয়ে, মানে আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হচ্ছে, এবং এটাকে ব্যয় করেই কিন্তু এখন আলোক নিরপেক্ষ পর্যায়ে খাদ্য তৈরি হবে। তাহলে যে শক্তি কোন বিক্রিয়ার একটি অংশে উৎপন্ন হয়ে পরবর্তী অংশে উৎপাদ সৃষ্টিতে সহায়তা করে, যে শক্তি কোন বিক্রিয়ার একটি অংশে উৎপন্ন হয়ে পরবর্তী অংশে উৎপাদ সৃষ্টিতে সহায়তা করে, তাকে আত্তীকরণ শক্তি বলে। এবং লিখে দিবা যে সালোক সংশ্লেষণের জন্য ATP এবং NADPH+H+ কে আত্তীকরণ শক্তি বলে। তাহলে বিক্রিয়াটা উপরে আছে, খেয়াল করছো সবাই। আলোক নির্ভর পর্যায়ে আসলে কি হলো বলতো? আলোক নির্ভর পর্যায়ে এই পানিটা ভেঙে
এই পানিটা ভেঙে আত্তীকরণ শক্তি তৈরি হলো। আলোক নির্ভর পর্যায়ে পানিটা ভেঙে আত্তীকরণ শক্তি তৈরি হলো। তাহলে সালোক সংশ্লেষণের কোন পর্যায়ে পানির ভাঙন হয়? আলোক নির্ভর পর্যায়ে। ভালো করে মনোযোগ দিও। সালোক সংশ্লেষণের কোন পর্যায়ে পানির ভাঙন হয়? আলোক নির্ভর পর্যায়ে। সালোক সংশ্লেষণের কোন পর্যায়ে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটে বা কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়? তখন বলবা আলোক নিরপেক্ষ পর্যায়ে। তাহলে প্রশ্ন যদি এটাও হয় যে সালোক সংশ্লেষণের যে পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় বা কার্বনের বিজারণ ঘটে, উক্ত পর্যায়টি বর্ণনা করো, তার মানে তুমি ডেফিনেটলি আলোক নিরপেক্ষ পর্যায়ে বর্ণনা করবা। বা সালোক সংশ্লেষণের উদ্দীপকের বিক্রিয়াটির যে পর্যায়টি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংঘটিত হয়, উক্ত পর্যায়টি বর্ণনা করো, তখনও তোমরা কি করবা বলো? আলোক নিরপেক্ষ পর্যায়। এবার তাহলে আমি আসি, আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা কি বলবো? মনোযোগ দাও। এখন আমরা শিখব যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কি কি সংঘটিত হয়। মনোযোগ দিবা, খুব দারুণ করে মনোযোগ দিবা। স্যার, এগুলো সচরাচর কেউ তোমাদেরকে ওইভাবে বলে না। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে কি কি হয় দেখো, বলবা। আমি কথাটা বলি যে আলোক পর্যায়ে প্রাপ্ত সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে প্রাপ্ত NADPH+H+ এবং ATP এর সহায়তায় কার্বন ডাই অক্সাইড বিজারণ, CO2 বিজারণ এবং কার্বোহাইড্রেট তৈরি করাই অন্ধকার পর্যায়ের কাজ। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে প্রাপ্ত NADPH2 কেউ কেউ লিখে, কিন্তু আসলে PH+H+ যাই হোক, এবং ATP এর সহায়তায় কার্বন ডাই অক্সাইড বিজারণ এবং কার্বোহাইড্রেট তৈরি করাই অন্ধকার পর্যায়ের কাজ। প্রক্রিয়াটি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংঘটিত হয়। নিম্নে ব্যাখ্যা দেওয়া হলো। তো এই যে একজন প্রশ্ন করেছিল যে আলোক নিরপেক্ষ পর্যায়ে বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন গতিপথ মেনে খাদ্য তৈরি করে। গতিপথগুলো হলো C3 গতিপথ বা কেলভিন চক্র, C4 গতিপথ বা হ্যাচ ও স্ল্যাক চক্র, এবং আরেকটা হচ্ছে ক্যাম পাথওয়ে। ক্যাম মানে হচ্ছে ক্রেসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্রেসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম তোমাদের 69 নাম্বার পৃষ্ঠার লাস্ট লাইনে ইংলিশেই স্পেলিংটা দেওয়া আছে। এটা আসবে না, কিন্তু কয়ের জন্য আসতে পারে। ক্যাম কি, এরকম প্রশ্ন করতে পারে বাই চান্স। যাই হোক, তাহলে দেখো যে আলোক নিরপেক্ষ পর্যায়ে বিভিন্ন উদ্ভিদ, এক একটা উদ্ভিদ এক একটা গতিপথ অনুসরণ করে। তাহলে সেক্ষেত্রে তুমি বলবা যে নিম্নে C3 গতিপথের মাধ্যমে কার্বন বিজারণ বা কার্বোহাইড্রেট তৈরির প্রক্রিয়া অথবা C3 গতিপথ বর্ণনা করা হলো। নিম্নে C3 গতিপথ বর্ণনা করা হলো। স্যার, এই জায়গায় কিছুটা বোঝা, কিছুটা এই মুহূর্তে মুখস্থ চিন্তা করে নিবা। তবে যাদের কেমিস্ট্রি স্ট্রং আছে তাদের মুখস্থ মনে হবে না। মনোযোগ দিও সবাই। তাহলে C3-তে কিভাবে খাদ্য তৈরি হয় আমি দুটাই গল্প দিয়ে বলবো তোমাদেরকে। আমি এতটুকুর মধ্যে C3টা একবার বলে দিচ্ছি, মনোযোগ দাও সবাই, এবং এই পার্টের মধ্যে আমি ইনশাল্লাহ C4টাও বলে দেব। এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা C3 যদি একটু কম কমও মনে হয়, C4 যে কেউ এই মুহূর্তে লিখে ফেলতে পারবা। 1 মিনিট সময় লাগবে বা 2 মিনিট সর্বোচ্চ। আগে C3 বলি। দেখো, C3-তে তোমরা সবাই একটা গল্প মনে রাখবা, এবং এখন একদম সর্বশেষ মুহূর্ত, এই গল্পটাই পরীক্ষার খাতায় চলে যাবে। এই গল্পটাতেই তুমি ভালো নাম্বার পাবা। যাদের কাছে গাইড আছে, গাইড নিয়ে বসো। বইয়ের মধ্যে এটার অ্যান্সার ভালো নাই, গাইড নিয়ে বসো। গাইড নিয়ে বসলে ওখানে লিখিত আকারে আছে, আমি তোমাকে বিক্রিয়ার মতো করে দেখাচ্ছি, তুমি দারুণ করে বুঝতে পারবা। তাহলে দেখো, গল্পটা হচ্ছে কি যে রুবি নামের একটা মেয়ে, রুবি নামের একটা মেয়ে, সে বাইরে থেকে একটা বিষাক্ত গ্যাস খেলো। মানে রুবি নামের একটা মেয়ে, তার সামনে কেউ একজন খুব দুর্গন্ধযুক্ত পাদু করে দিল। ঠিক আছে, খুবই বাজেভাবে ঠাস করে একটা পাদু করে দিছে। তাহলে দেখো, রুবি বাইরে থেকে একটা বিষাক্ত গ্যাস খেলো, যদিও গ্যাসটা কার্বন ডাই অক্সাইড। এই গ্যাসটা খাওয়ার পরে রুবি কি হলো, মানে গন্ধের জ্বালায় সে তার দাঁতটাকে 6 বার এরকম কিটকিট করতে করতে সে কিন্তু অসুস্থ হয়ে গেল। তাহলে কি করলো দেখো, যে সে 6 বার তার দাঁতটাকে কি করলো স্যার, কিটকিট করতে করতে সে কি হয়ে গেল স্যার, অসুস্থ হয়ে গেল। এখন রুবি তো ঢাকার মানুষ, রুবি অসুস্থ হওয়াতে রুবির পরিবারের লোকজন তাকে ধরো বিকাল 3টার সময় কি বললো, যে যাই আমরা আমাদের মেয়েকে পিজি হসপিটালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে গেল। তাকে পিজি হসপিটালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে গেল।
এখন অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে যখন ডাক্তার আসলো, তখন ডাক্তার রুবি যে পাদুর গন্ধে অজ্ঞান হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এটা শুনে ডাক্তার রুবিকে পাগল বলছে। তাহলে ডাক্তার রুবিকে কয়বার? একবার না কিন্তু স্যার, 3বার রুবিকে পরপর বললো যে রুবি হচ্ছে একটা পাগল বলল। এন্ড রুবি তো মনে করো মাইয়া মানুষ, তাই না? তাহলে এই যে রুবি বেডি মানুষ, এই বেডি মানুষকে যখন পাগল বলা হয়েছে, রুবি কিন্তু জিনিসটা স্বাভাবিকভাবে নেয় নাই। স্বাভাবিকভাবে কি নেয় নাই? না নিয়ে রুবি কি করছে দেখো, রুবি পাগলামি বাড়াই দিছে, উভমুখী বিক্রিয়া। পাগল আমাকে বলবি তুই, পাগলামি বাড়াই দিছে। ডাক্তার তখন বিরক্ত হয়ে কি করছে দেখো, ডাক্তার বিরক্ত হয়ে তার কম্পাউন্ডারকে বলছে, যা দোকান থেকে তুই গ্লুকোজ নিয়ে আয়, দোকান থেকে তুই কিনে আয়, গ্লুকোজ নিয়ে আয়। আমি এটা এইভাবে রাখলাম, পরে আমি এটা পূরণ করে দিচ্ছি, ঠিক আছে? দোকান থেকে তুই সিএইচও নিয়ে আয়, কার্ব নিয়ে আয়। তো কার্ব নিয়ে ডাক্তার তখন রুবিকে দিল 3বার ধাক্কা, ঢ্যাপ দিল, 3টা ধাক্কা, ঢ্যাপ ঢ্যাপ 3টা ধাক্কা দিছে। এবং মজার বিষয় কি জানো, এই ধাক্কা খেয়ে কিন্তু রুবি আবার সুস্থ হয়ে গেল। এবং আরো মজার বিষয়, আমার গল্পও শেষ হয়ে গেল। তাহলে এই গল্পটা সবাই খুব খুব মনোযোগ দিয়ে, আমি গল্পটা শেষ করে কমেন্টের দিকে তাকাবো, গল্পটা খুব মনোযোগ দিয়ে বোঝো। এবং আমি পুরো প্রক্রিয়া বদলে দিয়েছি, এটাই C3 চক্র। এবং এই যে লাস্টে তৈরি হলো, এটাই হচ্ছে সেই গ্লুকোজ। তোমরা এটাই লিখবা পরীক্ষার খাতায়। কোথায় চেঞ্জ করবা না করবা আমি বলে দিচ্ছি এই মুহূর্তে। তাহলে গল্পটা আগে বুঝছো কিনা বলো, গল্প বুঝলে তুমি পরীক্ষার খাতায় লিখতে পারছো। আচ্ছা দেখো, রুবির জায়গায় তুমি শুধুমাত্র রুবির জায়গায় কোথায় চেঞ্জ করবে দেখো, RUBP, পরীক্ষার খাতায় RUBP লিখে দিবা। তাহলে রাইবোলোজ বিসফসফেট, তাহলে এই যে 1 নাম্বার যে যৌগটা, সেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ, সে বাতাসের কার্বন ডাই অক্সাইড থেকে আরেকটা কার্বন নিল। তাহলে যৌগটা কয় কার্বন হবে বলো? 6 কার্বন। যৌগটা কি স্থায়ী নাকি অস্থায়ী? তাহলে অসুস্থ দিয়ে মনে রাখবা অস্থায়ী। তাহলে একটা অস্থায়ী যৌগ তৈরি হলো, এবং এই যৌগটার নাম হচ্ছে কিটো অ্যাসিড। তাহলে এটা কিন্তু মনে হয় 22-এ না 23-এ আসছিল চট্টগ্রাম বোর্ড, যে কিটো অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট, কিটো অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। তাহলে রুবি নামের একটা মেয়ে, সে বাইরে থেকে বিষাক্ত গ্যাস খেয়ে 6 কার্বন বিশিষ্ট কিন্তু অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হলো। এই যে 6 টাকার নোটে পরিণত হলো, এই কিটো অ্যাসিডটা পানির সহায়তায় বিক্রিয়াতে ভেঙে যে সে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো। এবং এটা কিন্তু স্থায়ী পদার্থ। তাহলে কেন কেলভিন চক্রকে C3 চক্র বলা হয়? কারণ কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই জন্যই কেলভিন চক্রকে C3 চক্র বলা হয়। এবং দেখো 6 কার্বন যদি 3 কার্বন হয়ে যায়, তাহলে এই যৌগটা কিন্তু 1 অণু আর থাকলো না, হয়ে গেল 2 অণু। কয় অণু হয়ে গেল স্যার? 2 অণু, কারণ 3 দুগুণী 6, আমার কার্বনের হিসাব ঠিক রাখতে হবে। এবার খেয়াল করে দেখো, এই যে 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, এই 2 অণুর 1 অণু অ্যালডিহাইডে পরিণত হলো, 1 অণু পরিণত হলো কিটোনে, 1 অণু পরিণত হলো অ্যালডিহাইডে, 1 অণু পরিণত হলো কিটোনে। তো যেটা অ্যালডিহাইডে পরিণত হলো তার নাম হচ্ছে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। আর আরেকটা যে যৌগ তৈরি হলো সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ভালো করে বুঝো। তাহলে এই 3, তাহলে 6 কার্বনের হিসাবটা কিন্তু ঠিক থাকতেছে। এবার দেখো, এই দুইটা যৌগ থেকে আসলে সম্মিলিতভাবে 1 অণু, মানে একটা অণুও বললে ভুল, একটা কার্বন, 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থেকে যায়। তার মানে একটা কার্বন কমে গেল। তাহলে বলো, এই দুইটা যৌগ থেকে যখন একটা কার্বন কমে গেল, এই জিনিসটা আবার কয় কার্বন হয়ে গেল? 5 কার্বন। তাহলে 1 অণু গ্লুকোজ তৈরিতে দেখো একবার বিক্রিয়াতে একটা কার্বন পাওয়া যাচ্ছে, তাহলে আমার 6টা কার্বনের জন্য কয়বার লাগবে বিক্রিয়াটা বলো? 6 বার। তাহলে 1 অণু গ্লুকোজ তৈরিতে C3 চক্র কয়বার সম্পন্ন হয়? C3 চক্রটি কয়বার চলে? 6 বার। 1 অণু গ্লুকোজ তৈরিতে C3 চক্রটা কিন্তু চলবে হচ্ছে 6 বার। ক্লিয়ার স্যার? অনেকে এখান থেকে এটা লিখে দিলে তখন ধরতে পারে না যে এটা 3 কার্বন 3 কার্বন 6 মিলে গেল, তাহলে বিক্রিয়াটা আবার চক্রাকারে চলবে কেমন? আসলে এখান থেকে একটা কার্বন, 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন এভাবে তৈরি হয়। তো 6 বার তলার পরে এই গ্লুকোজটা তৈরি হয়। তাহলে C3 চক্রে কিভাবে গ্লুকোজ তৈরি হয়, তুমি পরীক্ষার খাতায় আমি যা লিখে দিয়েছি এখানে সেটাই থাকবে। পিজিএ লিখবো স্যার, অবশ্যই লিখবো পরীক্ষার খাতায়। স্যার পিজিএ লিখবো, 100% লিখবা, কে নাম্বার কাটে দেখা যাবে। স্যার ডিএইচএপি লিখবো, হ্যাঁ লিখবা স্যার। যাদের এটা নিয়ে কনফিউশন কাজ করছে তারা ইন্টারের
অক্ষরপত্রের, ইন্টারের অক্ষরপত্রের আজিবুর রহমান স্যারের বই দেখবা, এইভাবে করে ইংলিশে এই শর্ট ফর্মগুলোই দেওয়া আছে, কারণ তোমার এসএসসির বইয়ের মধ্যে এটার ব্যাখ্যাটা নেওয়া হয়। গাইডের মধ্যে এবার দেখো 1,5 রাইবোলোজ বিসফসফেট বলে কয়েকটা কথা লিখিত আকারে দিয়েছে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বুঝে না, না বুঝে অধিকাংশই মুখস্থ করে ফেলে। দিন শেষে যারা মুখস্থটা লিখে দিতে পারে নাম্বার পায়, যারা লিখতে পারে না নাম্বার পায় না। তো আমি অনুরোধ করব তোমরা এইভাবে করে দিয়ে দিবা। এটা ক্লিয়ার? আচ্ছা, কথা হচ্ছে স্যার আপনি এত করে বললেন, তারপরেও মনে হচ্ছে স্যার পরীক্ষার সামনেই যেহেতু পারবো না, তো যারা পারবা না, যারা এটা পারবা না, তারা বলবা যে আলোক নিরপেক্ষ পর্যায়ে C3 এবং C4 ক্যাম্প তিনটি চক্রের মাধ্যমে বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন খাদ্য তৈরি করে। তো নিম্নে C4 চক্রের মাধ্যমে খাদ্য তৈরির প্রক্রিয়া বর্ণনা করা হলো। তো তোমাদেরকে আমি বলি, দেখো C4 এর যে উদ্ভিদগুলো আছে তাদের ভাব কম, আর C3 যে উদ্ভিদগুলো আছে এদের ভাব বেশি। কেন কম বেশি বললাম? দেখো এই যে সামনে ঈদের সময় আসছে, দেখবা যে আমাদের মধ্যে কিছু এক্সপেকটেশন থাকে যে ওই আত্মীয়টা আমাকে এত টাকা দিবে। তো দেখবে উনি যদি অনেক কম টাকা দেয়, আমাদের কিন্তু মন খারাপ হয়ে যায়, ভাই আপনার টাকা আপনি রাখেন, লাগবে না আমার টাকা, ঠিক কিনা? তো যখন পরিবেশের মধ্যে, বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডটা পর্যাপ্ত থাকে না, তখন C3 বলে বাবা তোর কার্বন ডাই অক্সাইড তোর কাছে রাখ, আমি রান্না করব না। কিন্তু C4 বলে যে না বাবা, যা আছে আমি সেটাই নিই, আমি রান্নাটা শুরু করি। তো এই কারণে কিন্তু C3 চাইতে C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। তো C4 কেন রান্না করে? কারণ C4 এর চুলা দুইটা। C4 এর চুলা কয়টা? দুইটা। আর C3 চুলা হচ্ছে একটা। C3 এর চুলার নাম হচ্ছে মেসোফিল, আর C4 এর চুলার নাম হচ্ছে বান্ডল সিথ। C3 চুলার নাম কি বলেছি বলো? মেসোফিল। আর C4 এরটা হচ্ছে মেসোফিল তো আছে, তার সাথে বান্ডল সিথ এক্সট্রা আছে। তাহলে দেখো C4 এর ব্যাখ্যাটা কিভাবে দিবা, সবাই মনোযোগ দাও। C4 এর ব্যাখ্যাতে দেখো, এই যে এই পাশ হচ্ছে বান্ডল সিথ, বান্ডল সিথ, আর এ পাশে হচ্ছে তোমার মেসোফিল। হ্যাঁ, মেসোফিল। আমি চিত্র এঁকে দেখাচ্ছি না স্যার, চিত্র আঁকতে গেলে যথেষ্ট সময় চলে যাবে। তাহলে দেখো আমার গল্পটা মনে রাখো এবং পরীক্ষার খাতায় তুমি এটাই লিখে দিবা, এবং সবাই পারবা। এটা হচ্ছে এটা আরো সহজ। দেখো C3 তে মানে C4 এ আর কি, ছোট একটা বাচ্চা, তার বাবা বের হয়ে গেছে, তো সে বাবার পেছনে পেছনে পা পা বলতে বলতে বের হয়ে চলে আসছে, পাপা পাপ্পা চলে আসছে। তাহলে এই যে পাপা বলে যখন সে বাইরে আসলো, দেখলো মা তার বাবা নাই। তো না হওয়ার কারণে সে বাইরে এসে এখন কান্না করে পাপা ডাকতে, যে উচ্চারণটা কি হয়েছে দেখো, উচ্চারণ হয়েছে পিপা। পাপা ডাকতে যে উচ্চারণ হয়েছে কি স্যার? পিপা। এখন তার এই যে কান্নার স্বরে বাবাকে ডাকা দেখে বাইরে থেকে এক মুরব্বী, বাবু তোমার কি হয়েছে বলে এগিয়ে আসছে। তাহলে বাইরে থেকে এক মুরব্বী কিন্তু এগিয়ে আসলো যে বাবু তোমার কি হয়েছে। এখন ছোট বাচ্চাদের একটা অভ্যাস আছে যে সে যদি পড়ে যায়, কেউ না দেখলে দেখবে একা একা উঠে গেছে, ব্যথা পাইলে উঠে গেছে। কিন্তু সে যদি নাও পড়ে, মানে একটু হালকা ব্যথা পাইছে, তুমি যদি দড়াই ধরতে যাও, আহা বাবু কি হয়েছে, এমন জোরে কান্না ধরবে, ও কান্না দেখে মনে হবে তুমি ওকে পিটাইছো। তাহলে খেয়াল করো যে যখন বাইরে থেকে মুরব্বি ধরতে আসলো, তখন কিন্তু এই বাচ্চা এখন শুরু করলো কান্না, উয়ে করে কান্না শুরু করলো, ও আ। এখন পিচ্চি এই মুরব্বি বলছে বাবু বাসায় কে আছে? ওর বাসায় কে আছে? মা আছে। সে এবার মুরব্বির সাথে মা মা বলতে বলতে চলে আসলো, মুরব্বির সাথে মা মা বলতে বলতে আবার তার ঘরে বান্ডল সিতে চলে আসলো। বুঝতে পারছো? মুরব্বি কিন্তু সাথে নিয়ে গেল। তাহলে পিচ্চি বাচ্চা এসে একটা মুরব্বিকে নিয়ে যেতে পারলো, এবং এই মুরব্বিটা কিন্তু কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা আসার পরে এবার এই কার্বন ডাই অক্সাইডটাকে C3 তে মেসোফিলের মধ্যে যাতে কাজ করতে পারে এই জন্য দিয়ে দিল। C4 কি করলো? মেসোফিলে যাতে কাজ করতে পারে এই জন্য দিয়ে দিল। তো এই বান্ডল সিটটা কিন্তু এই কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে আসলো, এটাই C4 শেষ। তাহলে বলো, যখন মা আবার কার্বন ডাই অক্সাইড দিয়ে দিবে, তাহলে ছোট বাচ্চা আবার কাকে এখন খুঁজবে? বাসায় তো চলে আসছে, আবার সে বাবার জন্য অপেক্ষা করতে থাকলো। তাহলে দেখো তো কত সহজ। পাপা পিপা, ও আ মা মা, পাপা পিপা, ওয়ে মা মা, শেষ। তাহলে দেখো পা মানে কি স্যার? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তাহলে পাইরুভিক অ্যাসিড বান্ডল সিট থেকে বের হয়ে মেসোফিলে আসলো, এবং পাইরুভিক অ্যাসিড তখন কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করার জন্য একটু কনভার্ট হয়ে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হলো। ওপরে সবগুলো 3 কার্বন, নিচে সবগুলো 4 কার্বন, কারণ মাঝখানে কার্বন ডাই অক্সাইড থেকে একটা কার্বন চলে আসছে। এই হচ্ছে কথা।
তো এটা তো কান্নার স্বরে ছিল। এবার দেখো মুরব্বী সহ আসে, সে একটু ভয় থেকে দূর থাকলো, মানে প্রথম স্থায়ী হলো। তাহলে কেন C4 চক্রকে, সরি, কেন হ্যাচ এবং স্ল্যাক চক্রকে C4 চক্র বলা হয়? কারণ এখানে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে স্যার, OA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার সরাসরি বান্ডল সিতে যেতে পারে না, এই জন্য এই যে বাইরে প্যাঁপা শুরু করে দিয়েছে, বুঝছো? এই জন্য সে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়, এবং ম্যালিক অ্যাসিডটাই পরবর্তীতে আবার কি করে, ম্যালিক অ্যাসিডটাই তোমার পরবর্তীতে ওই কার্বন ডাই অক্সাইডটা দিয়ে দেয়। দেখছো, পাপা করতে করতে চলে আসছে। ওদেরকে একটু টাটা দিয়ে দাও, টাটা দাও। তুমি একটু লিখে লিখে দিবে এখন, লিখে লিখি। বাবা বাবা, ওখানে ডগ আছে, ডগ আছে, ডগ 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 ডগ, বুঝি তো, ডগ ডগ ডগ, বুঝি ডগ নিয়ে চলে গেল, ডগ ডগ নিয়ে চলে গেছে। আচ্ছা, তাহলে স্যার আপনারা বিক্রিয়া দুইটা বুঝলেন কিনা বলেন? আমি কিন্তু একটু সময় দিলাম আজকে, বিক্রিয়া দুইটা বুঝছেন কিনা বলেন? এই সবাই পা 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 দিয়ে লাথি টাথি দেওয়া শুরু করিও না। এই পরীক্ষাতে এগুলো লিখে দিবা, কেমন স্যার? C3 C4। আচ্ছা, এবার আমি একটু ক খতে যাই। আমি মোটা সালোক সংশ্লেষণ পাঠটার মূল বিষয়গুলো বুঝাই দিছি তোমাদেরকে। তাহলে দেখো যে আমাদের পরবর্তী যে কথাটা, এই বিক্রিয়া থেকে প্রশ্ন হয় বেশিরভাগ, বিক্রিয়াটাই উদ্দীপক হবে, মাথায় রাখিও সবাই। তাহলে এখান থেকে বলতে পারে যে উক্ত প্রক্রিয়াতে সূর্যালোকের গুরুত্ব চাইতে পারে, ভূমিকা, ক্লোরোফিলের গুরুত্ব চাইতে পারে, শর্করা, তো শর্করাটাই তো হচ্ছে প্রাণী জগৎ বলো, উদ্ভিদ জগৎ বলো, তাদের উদ্ভিদের সঞ্চিত, আর আমাদের হচ্ছে ওটাই হচ্ছে মেইন খাদ্য। যে কোনো দেশ বলো পৃথিবীতে মেইন খাদ্য কি? শর্করা। আচ্ছা, এরপরে উপজাত অক্সিজেন, তাহলে পৃথিবীতে আমরা যত অক্সিজেন পাই তার একটা হিউজ উপাদান উদ্ভিদ থেকে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপরে আলোর যে প্রভাবটা আছে, কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়? 400 থেকে 480 এবং 680। কোন বর্ণে ভালো হয়? খুব ভালো করে মনোযোগ দিও। আমরা লাল, লাল জিনিস আমাদের জন্য খুব একটা ভালো না, যেমন ছেলেদের কিন্তু লাল পরা নিষেধ, হ্যাঁ, হলুদ পরা নিষেধ। এটা তো বিষয়টা হচ্ছে কি, আমাদের রক্ত লাল, আমাদের জন্য সবুজ খাবারগুলো ভালো। তাহলে উদ্ভিদ সবুজ, তার জন্য কোন বর্ণ ভালো হবে স্যার? বিপরীতটা, লাল। তাহলে কোন বর্ণের আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়? লাল বর্ণের আলোতে। ঠিক আছে, এরপর নীল, বেগুনি এগুলো আছে, কমলা। আর খারাপ হয় কোথায়? একেবারেই হয় না সবুজে, খুবই কম হয় হলুদে। ঠিক আছে, এই মানগুলো একটু মনে রাখবা। আচ্ছা, তারপরে এই যে প্রক্রিয়াটা ঘটে সালোক সংশ্লেষণ, এখানে C3 C4 বললাম। তাহলে C3 উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদ খাদ্য তৈরির সময় বা কার্বন বিজারণ গতিপথে, কার্বন বিজারণের সময় কেলভিন চক্রের গতিপথ অনুসরণ করে। যে সকল উদ্ভিদ কার্বন বিজারণের সময় কেলভিন চক্রের গতিপথ অনুসরণ করে তাদের C3 উদ্ভিদ বলে। আর যে সকল উদ্ভিদ খাদ্য তৈরির সময় হ্যাচ এবং স্ল্যাকের গতিপথ অনুসরণ করে তাদেরকে C4 উদ্ভিদ বলে। তাহলে এই প্রশ্নগুলো আসতে পারে। নিম্নের কোনটি C4 উদ্ভিদ? তো তোমার বইয়ে অপশনে যে কয়টা দেওয়া আছে এই কয়টা মনে রাখবা, বিশেষ করে ভুট্টা, অ্যামারান্থাস, আখ, মুথা ঘাস, দুর্বা ঘাস, এই তথ্যগুলো বেশি করে মনে রাখবা। তাহলে আমজাম জিজ্ঞেস করলে কি বলবো বলো তো? এগুলো হচ্ছে C3। C4টা বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে, এই কয়টা ভালো করে মনে রাখবা। তারপর আরেকটা জিনিস মনে রাখবা যে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কিন্তু স্থলজ উদ্ভিদ অপেক্ষা বেশি হয়। কেন বেশি হয়? কারণ বাতাসে কার্বন ডাই অক্সাইড থাকে 0.03%, আর পানিতে থাকে হচ্ছে 0.3%। তো যে জায়গায় কার্বন ডাই অক্সাইড বেশি থাকবে সে জায়গায় বেশি রান্না হবে, মানে সে জায়গায় বেশি সালোক সংশ্লেষণ হবে। প্রভাবকগুলো একটু করে দেখে নিবা, সালোক সংশ্লেষণের আসে না এখান থেকে। তারপর একটু করে দেখবে এমসিকিউ এর জন্য, পটাশিয়ামের কথাটা একটু করে দেখবা ভালো করে। এগুলো বাহ্যিক অভ্যন্তরীণ প্রভাবক আছে, তোমরা জানো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য অপটিমাম তাপমাত্রা, সুবিধাজনক তাপমাত্রা কত? সুবিধাজনক তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে সালোক সংশ্লেষণ হয় না? 50 ডিগ্রির উপরে। কেমন স্যার? 50 ডিগ্রির উপরে হয় না, 45-এর উপরে বলা যায়। তবে পরীক্ষাতে আসছিল সেখানে 50 ছিল। নটে গাছ, নটে হচ্ছে, নটে একটা শাক, বুঝছো, ডাটা শাক। এই যে গরমকাল আসতেছে দেখবা ডাটা, মানে পাতাটা লাল শাকের চাইতে বড় হয়, আসলে লাল শাকের মতো অনেকটা, কিন্তু গাছটা লম্বা হয়, ডাটা শাক বলে। ওটাই হচ্ছে নটে শাক, ওটাকে অ্যামারান্থাস বলা হয়। কেমন?
মানে এই যে তুমি বললা, ধরো আমি যদি এমনি অন্য সময় হতো তাহলে আমি এখানে সবগুলো তোমাদেরকে দেখাই দিতে পারতাম, মানে এখনো সম্ভব আসলে। তারপরেও ক্লাসে থাকো সবাই এই সুযোগে। তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে নটের শাক কি, আসলে এটা তোমাদের কাছেও আছে। অনেক সময় জিজ্ঞেস করার চাইতে কিছু কিছু কাজ নিজে নিজে করে ফেললেও হয়ে যায়। তো নটের শাকটা কেমন হয়, তোমরা যেহেতু আমাকে এই মুহূর্তে জিজ্ঞেস করেছো, তো আমি কিছুদিন আগে দেখেছি এই চট্টগ্রামের মধ্যেও একটা দোকানে ভ্যানে করে বিক্রি করছিল ডাটা শাক, নটের শাক। আমি কিভাবে দেখালে তোমরা বুঝবা, এই যে লাল শাক বলে এখন একটা বড় করে শাক দেখবা তোমরা, এটা হচ্ছে লাল নটের শাক। কেমন আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে লাল নটের শাক। তবে নর্মালি নটের শাকের কালারটা যেটা হয়, মানে আমরা সচরাচর বা আমি ছোটবেলায় নিজেও খেয়েছি যেটা হয়, সেটা হচ্ছে তোমার কোনটা দিয়ে যে দেখাই তোমাদেরকে, যে এই টাইপের হয়। হ্যাঁ, নটের শাকের কালারটা এই টাইপের হয়, এটা হচ্ছে নটের শাক। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের পাঠ। এখন আসো যে সালোক সংশ্লেষণ তো মোটামুটি বললাম। আর একটা প্রশ্ন হতে পারে যে জীব জগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব, জীব জগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব বর্ণনা করো। এটা আমি অনুরোধ করব, তোমাদের বইয়ের মধ্যে আছে, সেটাকে তুমি পয়েন্ট আকারে বানাবা। আমি প্রতিদিন তোমাদেরকে অপশন রাখি এবং মোটামুটি কিন্তু এখন পর্যন্ত আমি দিয়েছি, যারা যারা নক দিয়েছো। তোমার যে টপিক নিয়ে প্রবলেম হবে আগে আমাকে প্রশ্নটা বলবা, সম্ভব হলে আমি ভয়েস দিয়ে রিপ্লাই দিব, সম্ভব হলে আমি ইউটিউবের ক্লাস লিঙ্ক দিয়ে দিব, মানে বড় টপিক ভিত্তিক যে ক্লাস লিঙ্ক বড় করে দিয়েছি সেটা দিয়ে দিব। যদি সেটা না হয়, আমি তোমাকে ওই প্রশ্নটুকুর অ্যান্সারটুকু যদি আমার কাছে নোট করা থাকে, আমি নোট থেকে ছবি তুলে তোমাকে দিয়ে দিব। আমার এই লাস্ট মুহূর্তে আমার স্টুডেন্টগুলোর 100% আমার রেজাল্ট চাই। এই জন্য আমি কিন্তু দেখো সবকিছু বাদ দিয়ে আমি চেষ্টা করছি। কালকে একটু মুড খারাপ ছিল, তারপরেও একটা ছোট অধ্যায় হলে 20-25 মিনিট ক্লাস নিয়েছি, আজকে একটু বড় করে নিচ্ছি আর কি। ওকে, তাহলে জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব অনুরোধ থাকবে পয়েন্ট আকারে দিবা। যেমন ধরো খাদ্য তৈরিতে, অক্সিজেন উৎপাদনে, কার্বন ডাই অক্সাইড যে পরিবেশ থেকে রিমুভে কাজ করতেছে। হ্যাঁ, তারপরে আমরা উদ্ভিদ থেকে আমরা কি পাচ্ছি, খড়ি পাচ্ছি জ্বালানি হিসাবে। তারপরে উদ্ভিদ থেকে পৃথিবীতে যত ওষুধ আছে সবগুলো কিন্তু উদ্ভিদ থেকে প্রাপ্ত, তাহলে ওষুধের গুণটা বলতে পারো তুমি। হ্যাঁ, এরপরে পরিবেশ ঠান্ডা রাখতে, বৃষ্টিপাতে পয়েন্ট বানাবা, যতটুকু সম্ভব পয়েন্ট বানাবা এবং অবশ্যই গ্রহণযোগ্য পয়েন্ট বানাবা। ক্লিয়ার স্যার সবাই? আমি পার্সোনাল ভাবে বলতে পারি, আমি সালোক সংশ্লেষণ নিয়ে বইয়ে যা আছে সবগুলো টপিক তোমাদেরকে আলোচনা করেছি। সালোক সংশ্লেষণ নিয়ে বইয়ে যাহা যাহা আছে আমি চেষ্টা করেছি সবগুলো টপিক আলোচনা করতে। এবার শ্বসন নিয়ে আমি এত ঝামেলায় যাব না, শ্বসন নিয়ে আমি তোমাদেরকে সরাসরি কিছু কথা বলেই শেষ করে দিই। সেটা হচ্ছে শ্বসন কি? শ্বসন হচ্ছে শক্তি নির্গমনকারী কতিপয় জারণ বিজারণ বিক্রিয়ার সমষ্টি। শ্বসন হচ্ছে শক্তি নির্গমনকারী কতিপয় জারণ বিজারণ বিক্রিয়ার সমষ্টি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে শ্বসন কয় প্রকার? শ্বসন হচ্ছে 2 প্রকার। যে শ্বসনটাতে অক্সিজেন লাগে সেটা হচ্ছে সবাত শ্বসন, আর যে শ্বসনে অক্সিজেন লাগে না সেটা হচ্ছে অবাত শ্বসন। তাহলে যদি সংজ্ঞা চাই, সবাত শ্বসন কাকে বলে? যে শ্বসনে অক্সিজেন বা অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় এবং যেখানে শ্বসনিক বস্তু, মানে গ্লুকোজকে বোঝায় মূলত, শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয় সেটা হচ্ছে সবাত শ্বসন। আর যে শ্বসনটা অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে এবং শ্বসনিক বস্তুর অসম্পূর্ণ জারণ ঘটে তাকে অবাত শ্বসন বলে। তাহলে পাঠটা বোঝার আগে 10টা পার্থক্য শিখাই তোমাদেরকে। দেখো, সংজ্ঞা বললাম, তাহলে সংজ্ঞাটাকে 2টা বানাই দিবা পার্থক্য। যে শ্বসনে অক্সিজেন লাগে সবাত, সবাত শ্বসনে শ্বসনিক বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে, সবাত শ্বসনের ধাপ 4টা, সবাত শ্বসনে 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সবাত শ্বসনে 38 অণু এটিপি তৈরি হয়, সবাত শ্বসনের 38 অণু এটিপি থেকে 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হওয়ার কথা। সবাত শ্বসনে পানি উৎপন্ন হয়, সবাত শ্বসনে অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড এগুলো তৈরি হয় না। সবাত শ্বসনে তোমার উন্নত শ্রেণীর এককোষী বহুকোষী সকল কোষেই সবাত শোষণ ঘটে, আর নিম্ন শ্রেণীগুলোতে অবাত শোষণ ঘটে। পাউরুটি শিল্প বা মদ শিল্পে সবাত শোষণের কোনো ভূমিকা নাই, কিন্তু অবাত শোষণের ভূমিকা আছে। এবং স্পেশাল হচ্ছে সবাত শোষণে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে, কিন্তু অবাত শোষণে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে না। ক্লিয়ার স্যার?
অনেকগুলো বললাম, একটু রিভাইজ দিবা তোমরা। আচ্ছা, তাহলে উদ্দীপকের বিক্রিয়াটি যে 4টি ধাপে সম্পন্ন হয়, ধাপগুলো বর্ণনা করো। তা ধাপগুলো কি কি বলো? গ্লাইকোলাইসিস। তাহলে সবাত শ্বসনের যে প্রক্রিয়ায় বা যে ধাপে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, বিক্রিয়া সহ লিখে দেওয়ার চেষ্টা করবা। সেকেন্ড কি? অ্যাসিটাইল কোয়ে। এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কি তৈরি হয়? 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, এবং সাথে 2 অণু কার্বন ডাই অক্সাইড, এবং কি তৈরি হয় বলেন স্যার? শক্তি তৈরি হয়। 2 অণু NADH2 তৈরি হয়। তো এই যে কথাগুলো বইয়ের মধ্যে কথা আকারে লেখা আছে, তুমি কথা পড়তে না চাইলেও চলবে। তাহলে তুমি 77 নম্বর পৃষ্ঠাতে যে এরর মতো করে যে ছকটা আছে এটা করো। এটা যদি বুঝতে অসুবিধা হয়, তুমি 79 নম্বর পৃষ্ঠাতে যে ছক করে শক্তির হিসাবটা দেওয়া আছে 38 অণু এটিপির, সেইটা পড়ো। যে কোনো একটা পড়লেই পারবা। তবে হ্যাঁ, একটা সত্যি কথা হচ্ছে, এসএসসি লেভেলে এই যে 4টা ধাপ, এই ধাপগুলো ব্যাখ্যা করার মতো বইয়ে দেওয়া নাই, গাইডেও দেওয়া নাই। আমি পড়াইতে পারবো, তোমাদেরকে একদম খাওয়াইয়ে দিতে পারবো। তবে সমস্যা হচ্ছে, ইন্টারে এই 4টা ধাপ পড়াইতে সর্বনিম্ন 3টা ক্লাস লাগে, মানে 3 ঘন্টা লাগে। তুমি যদি ওইভাবে বুঝতে চাও তাহলে তোমার 3 ঘন্টা সময় লাগবে, যেটা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। এটা যে শিখতে চাইবে তাকে আসলে আমি বোকা বলবো এই মুহূর্তে। কাজেই কোনো দরকার নাই। আমি যেটা বললাম যে কোনো একটা শিখো, তুমি সবগুলো পারবা। কারণ এখানে তোমার ক্রেবস চক্র, একটা চক্র, এটা সংকেত তোমার লাগবে না। অ্যাসিটাইল কোয়ের সংকেত আছে, কিন্তু তুমি লিখবা না, তুমি বাংলায় লিখবা অ্যাসিটাইল কোয়ে, বা ইংলিশে লিখবা। কেমন স্যার? কাজেই এই প্রশ্নটা এখান থেকে একটাই আসতে পারে। আর একটা হচ্ছে জীব জগতে শ্বসনের গুরুত্ব। তো শ্বসন নিয়ে প্রশ্ন করলে কিন্তু চিত্র দিয়ে করলে কোন চিত্রটা আসবে বলো? মাইটোকন্ড্রিয়া। শ্বসন নিয়ে প্রশ্ন করলে কিন্তু চিত্রে থাকবে মাইটোকন্ড্রিয়া। তো শ্বসনের গুরুত্ব বলবা, শ্বসন ছাড়া পৃথিবীতে কোনো মানুষই, কোনো জীব, কোনো কিছুই বাঁচে না, ঠিক আছে, শ্বসন ছাড়া পৃথিবীতে। তারপরে তোমার অবাধ শ্বসনের অনেকগুলো গুরুত্ব আছে, সেগুলো লিখবা। এই যে পাউরুটি শিল্পের কথা বললাম, মদ শিল্পের কথা বললাম, রুটি ফুলাইতে যে কার্বন ডাই অক্সাইড লাগতেছে, হ্যাঁ, অবাধ শ্বসন ইস্টের মাধ্যমে। তো এই বিষয়গুলোকে ওই সেম সালোকসংশ্লেষণ গুরুত্বের মতো করে সুন্দর মতো লিখবা। তবে ইনশাল্লাহ তোমাদের জন্য 4 সেট প্রশ্ন রেডি হচ্ছে। আমার 4 সেট প্রশ্নটাকে খুব দ্রুত, এটা সর্বোচ্চ কালকে, তো পরশুদিন বা তার পরের দিনের মধ্যে তোমাদের কাছে PDF চলে যাবে। আমার রাফি স্যারের স্পেশাল 4 সেট প্রশ্ন, এই প্রশ্নগুলো সলভ করবা, সুন্দর মতো সলভ করবা। তো শ্বসন নিয়ে আমি খুব একটা মানে বোর্ডে ব্যাখ্যা কম দিলাম। তবে কারো কোনো প্রবলেম থাকলে বলিও আমাকে, আমি ক্লাস লেকচার দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, বা কিছু একটা করব তোমাদের জন্য। সবাই ভালো থাকবা, দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ। তবে আগামীকালকে ক্লাসটা একটু আগে আসতে পারে, তারাবির সময় না, ওই যে ইফতারের পর একটা টাইম দিয়েছিলাম, ওইটা বা বিকালের দিকে হইতে পারে, ঠিক আছে। পোস্ট করব, আজকে পোস্ট করি নাই, কিন্তু কালকে পোস্ট করার ইচ্ছা আছে। কয়টায় নিব ক্লাসটা? সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।